শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজা ইতিহাসের জঘন্যতম গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি, ইসরায়েলকে রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ, দাবি বাণিজ্য উপদেষ্টার। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এবং রেকর্ডের বন্যায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু, অধিনায়ক নিগার সুলতানার দ্রুততম সেঞ্চুরি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত 14 জানুয়ারি এ মামলা করে দুদক। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেয় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জে এই কথা জানান তিনি। এর আগে সিলেট মহানগর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। এ সময় জনসাধারণকে আইন হাতে তুলে না নেয়ার অনুরোধ করেন তিনি। এছাড়া সিলেট সফরে এসে লাল গালিচা দেখে পুলিশ কর্মকর্তাদের ওপর ক্ষোভ ছাড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটের যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই, এই হিসাবে কিন্তু আমরা করি। যে অন্যায় করতে তারই আমরা আইন। আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের। কবে দেশে ফিরবেন তারেক রহমান? কেন ফিরছেন না? এমন নানান প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহল এবং জনমনে। এশিয়ান টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, বিএনপির নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় ধরেই দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতাকর্মী তো বটেই, পুরো বাংলাদেশের মানুষের আগ্রহ আছে তার দেশে ফেরা নিয়ে।
কবে নাগাদ দেশে ফিরতে পারেন এসব বিষয়ে কথা বলেন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। বিদেশে থেকেও জনসম্পৃক্ততা করে তুলছেন, সুতরাং ওনারই বাবার ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফেরত আসবেন। রাজনৈতিক পরিবেশ এবং আইনের শাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা কম বলে জানালেন তার উপদেষ্টা। বাংলাদেশে যখন একটা অনুকূল আইনি, রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তৈরি হবে, অবশ্যই তিনি ফেরত আসবেন। যেমন তারেক রহমান বারবার বলে আসছেন যে শুধু ওনার নিজের বিষয়টা না, ওনার 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, জালিয়াতি এবং প্রতারণামূলক মামলা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ দেশে এবং বিদেশে যারা রয়েছেন, শেখ হাসিনার সময় ফ্যাসিবাদের সমালোচনা করেছেন, তাদেরকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উনি চান শুধু ওনার না, ওনার দলের সকলের এবং প্রতিটি গণতান্ত্রিককামী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা রয়েছে, সেই অবিচারের বিপরীতে যেন বিচার সুনিশ্চিত হয়, দেশে যেন আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন অনুকূল হবে, অবশ্যই সেই একটা ফেভারেবল পলিটিক্যাল ক্লাইমেটে সেই ল্যান্ডস্কেপ যখন ইন্টিম গভর্নমেন্ট ক্রিয়েট করবেন, উনি দেশের মানুষের কাছে ফেরত আসবেন। তিনি বলেন, সংস্কার শুরু হয়েছে বিএনপির হাত ধরেই, তবে পরিকল্পিতভাবে বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে একটি মহল। যারা বলছেন যে বিএনপি সংস্কার চায় না, আমি বিনয়ের সাথে বলবো, ওনারা অজ্ঞতার কারণে বলতে পারেন, অপপ্রচারের কারণে বলতে পারেন। বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি 5ই আগস্টের আগে তো বটেই, 5ই আগস্টের পরেও গত প্রায় 8 মাসে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন নাই যেখানে 31 দফা নিয়ে যায়নি। সুতরাং আমরা 31 দফা নিয়ে বসে নেই, আমরা একটা আইটারেটিভ প্রসেসের মাধ্যমে দেশের সকল শ্রেণী পেশা, সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি, কিভাবে ওনাদের সমস্যার সমাধান হয়, কিভাবে ওনাদের ভাগ্যের পরিবর্তন হবে, এগুলো নিয়ে কাজ করছি। এবং 31 দফাকে পরিবর্তন, সংযোজন, বিয়োজনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। বিদেশে থেকে প্রতিনিয়ত নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দ্রুতই দেশে ফিরবেন এমন প্রত্যাশা তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের। দেশের জন্য ওনার রাজনীতি, দেশের মানুষের জন্য ওনার রাজনীতি। দীর্ঘদিন বিদেশে থাকার পরও কিন্তু উনি যতক্ষণ জেগে থাকেন, প্রায় 18 ঘন্টা এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছে বিএনপি। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে কারওয়ান বাজার গিয়ে শেষ হয়। র্যালির আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত ছিলেন তখন। এ সময় তারা বলেন, ইসরায়েল ইতিহাসের জঘন্য গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনের গাজায়। নারী, শিশুদের নির্বিচারে হত্যা করেছে তারা। ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আদালতে এর বিচার দাবি করেন বিএনপির নেতারা। পৃথিবীর কয়েকটি পরাশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে, তার শুরু কিন্তু আজকে নয়, বহু বছর আগের থেকে। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছে প্রশ্নবিদ্ধ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে রাজধানীর কারওয়ান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এই কথা জানান। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, নেপাল ও ভুটানে রপ্তানির যে প্রক্রিয়া, তাতে এই সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। তবে সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরও জানান, ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে। অন্যান্য ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজিত বিজনেস সামিট সফল হয়েছে। বিনিয়োগের জন্য পাইপলাইন তৈরি হয়েছে বলে জানালেন বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর শেষ দিনের কর্মসূচি নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মধুমতি লাউঞ্জে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিনিয়োগকারীদের তালিকা করে 18 থেকে 24 মাসের মধ্যে বিনিয়োগ নিয়ে আসতে রোডম্যাপ তৈরি করা হবে। অতীতে বৃহৎ মন্ত্রিপরিষদ থাকার কারণে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। এনবিআর সহ বিভিন্ন সরকারি অফিসে কাগজপত্র ছাড় করাতে ব্যবসায়ীদের সময়ক্ষেপণ করতে হয়। এই জটিলতা থেকে উত্তরণের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এগুলোকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে, আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা
সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ। এর বাইরেও শুধু এনবিআরই না, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে মোর লাইক ওই যে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে একেবারে ডিজিটাল না ম্যানুয়ালি, যাতে করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টরদের জন্য খুব সহজ করে দিতে পারি, সেটার জন্য কাজ চলছে। এবার নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের নারীদের শুরুটা হলো রেকর্ডময় এক জয়ে। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি সর্বোচ্চ রান ব্যবধানের জয় পেয়েছে জ্যোতির দল। লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে শারমিন গুপ্তার অপরাজিত 94 রানে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 271 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ফাহিমা খাতুন জান্নাতুল ফেরদৌসের ঘূর্ণিতে 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। 178 রানের সর্বোচ্চ রান ব্যবধানের জয় তুলে নেয় জ্যোতির দল। ফাহিমা খাতুন জান্নাতুল ফেরদৌস দুজনেই নেন 5টি করে উইকেট। বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে। নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 11 জন আহত হয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আজ উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গাছ কাটা নিয়ে বিবাদের জেরে মারামারিতে শরীফুল ইসলাম ও আজিজুল হক নামের 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 10 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন মার্কিন শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একমাত্র চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দুদেশের পণ্যের প্রতি পাল্টাপাল্টি শুল্ক আরোপ বাড়িয়ে চলছে। বুধবার ট্রাম্প চীনা পণ্যের ওপর 104% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু এর 24 ঘন্টা না পেরোতে ট্রাম্প অন্যান্য দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপ স্থগিত করেন। তবে চীনের সম্মানের অভাব উল্লেখ করে দেশটির ওপর শুল্ক 125% উন্নীত করেন তিনি। জবাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আমদানির ওপর 84% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে। এদিকে শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পর ইউরোপীয় ইউনিয়নও নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। আজ ইইউ ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পরিকল্পিত পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত 90 দিনের জন্য স্থগিত করছে। দেশের বাইরের আরও খবর। অবরুদ্ধ গাজা উপত্যকার আবাসিক ভবনগুলিতে একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে 35 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 55 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অন্তত 80 জন নিখোঁজ রয়েছেন। একই সাথে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে 8 জন নারী ও 8 জন শিশু রয়েছেন। এছাড়া 85 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,15,000 জন আহত হয়েছেন। এদিকে গাজায় ঢোকার চেকপোস্টগুলোতে বন্ধ করে রেখেছে ইসরায়েল। উপত্যকার 23 লাখ বাসিন্দার জন্য সব ধরনের সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে প্রায় 6 সপ্তাহ ধরে। এতে ফুরিয়ে আসছে খাবার। এবার বাণিজ্য সংবাদ। সরাসরি বিদেশি বিনিয়োগ এনে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গাজা ইতিহাসের জঘন্যতম গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি, ইসরায়েলকে রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ, দাবি বাণিজ্য উপদেষ্টার। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এবং রেকর্ডের বন্যায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু, অধিনায়ক নিগার সুলতানার দ্রুততম সেঞ্চুরি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।